বিপ্লব সংগঠিত হয়ে যাওয়ার পর প্রথম যে দাবি আমরা উত্থাপন করছি, প্রথম দাবি আমরা বলছি সংসদ ভাঙেন এবং বেগম খালেদা জিয়াকে সসম্মানে আপনি এই কারাগার থেকে মুক্তি দেন। জুলাই সনদ মানে, গণভোট মানে, সবই মানে, কোথাও তো কোনো সমস্যা দেখি না। কি দিয়ে বিরোধিতা করবো ওটা নিয়েও কনফিউজ হয়ে যাই। আবার আমি ধরেন বিগত এক সপ্তাহ টকশো করলাম, বিএনপির একেবারে পজিশনড পার্লামেন্ট মেম্বার, তাদের সাথে আবার কথা বললে মনে হচ্ছে কী ব্যাপার, এটা আবার কোন বিএনপি? কারণ তারা টকশো শুরুই করে গণভোটের আইনি ভিত্তি নাই, জিতলেই বাকি, একদম কোর্ট। আমার কাছে রেফারেন্স চাইলে আমি রেফারেন্স দেখাবো, ভয়েস শোনাবো। এবং এরকম আমি আরও 100 নেতাকর্মীদের রেফারেন্স দিতে পারবো আপনাকে, পোস্টেড। এবং আপনি সংসদের দিকে তাকান, সংসদে খোদ সালাউদ্দিন ভাই বলছে গণভোটের আইনি ভিত্তি নাই। কোথায় বলছে? সংসদে বলছে। কখন বলছে? নির্বাচনের পরে বলছে। নির্বাচনের আগে আবার বলছে আইনি ভিত্তি আছে। এবং আমি আপনার এই সত্যি অনেকবার বলছি এটা, নির্বাচনের আগে একাধিক জায়গায় একাধিকবার উইথ রেফারেন্সড আর্টিকেল 7, 106 সবগুলোকে উনি এক করে উনার সকল প্রশ্নের উত্তরে উনি বলছে আইনি ভিত্তি আছে। আইনি ভিত্তি নির্বাচনের আগে ছিল, নির্বাচনের পর আইনি ভিত্তিটা চলে গেল না। আমি এই সারপ্রাইজটা বুঝি না, নির্বাচনের আগে যদি আইনি ভিত্তি থাকে নির্বাচনের পর আইনি ভিত্তিটা চলে যায় কিভাবে? দ্যাটস আ প্রবলেম। দেখেন রতন ভাই যে আশঙ্কাটা প্রকাশ করলেন বা যেই সাফোকেশনটা বা যে কষ্টটা তিনি বললেন, আমি রতন ভাইয়ের মায়াটা বুঝতে পারি, অনেস্টলি বলতেছি, সম্মানের সাথে বলতেছি, বুঝতে পারি। যেমন এখন রাজপথে যাওয়া হলো কেন, এই অবিশ্বাসটা কেন? দেখেন অবিশ্বাসটা এই প্রসঙ্গেই কিন্তু, মানে আপনি যখন হিতের বিপরীত দেখবেন, আপনি যখন এ বলার পর বি শুনবেন, আবার মাঝে মাঝে শুনবেন ABCD নাই কিছু, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন এবং আমরা ওই জায়গাটাতে পাজেলড হয়ে যাই। যেমন আপনি যে হুট করে গণভোট নাই, আমি গত পরশুদিন একটা শোতে একজন বিএনপির খুবই মানে পজিশন একজন নেত্রীর সাথে কথা বলছিলাম, বলে কিসের গণভোট? গণভোট নাই, গণভোট হয় নাই, সিলই দেয় নাই, কেউ ডকুমেন্ট আছে, আমি দেখাইতে পারবো ভিডিও, সিলই দেয় নাই, কোনো ভোটই পড়ে নেই সেখানে। এইভাবে করে পজিশন নিয়ে কথা বলছে। এখন আমি রতন ভাইয়ের কথা শুনবো না তার কথা শুনবো? আবার সালাউদ্দিন ভাই বলেন গণভোট হয়নি। আবার এবার আসেন আরেকটা প্রসঙ্গে, যেমন বিশ্বাস অবিশ্বাসের যে প্রশ্ন। এখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আমি কিভাবে মিলাবো? দেখেন রতন ভাই আমি জানি ব্যক্তিগতভাবে উনি অনেক ভালো মানুষ, কিন্তু উনি ভালো মানুষ এটা ধরে এই বিশ্বাসের উপর কি আমি বসে থাকতে পারবো? 2011-12 সালের দিকে হাসিনারে অনেকেই ভালো মানুষ মনে করতো, মানে এর চেয়ে ভালো নেত্রী হয়, আরে কিছুদিন আগে হজ করে আসছে, মাথায় পট্টি বেঁধে ভোট চাইছে, এর চেয়ে ভালো তো মানুষ হয় না। কিন্তু এই হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলে এর চেয়ে ভালো মানুষ হয় না, তখন আবার খারাপ মানুষ হয়ে গেল। এই হাসিনা আমরা দেখলাম একচেটিয়াভাবে বিচার বিভাগকে দখল করে নিল, একচেটিয়াভাবে ইমব্যালেন্সড একের পর ইলেকশন দিয়ে বিএনপিকে একদম কিক আউট করে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিল। খেয়াল করে দেখেন এই একের হাসিনা আস্তে 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 করে খারাপ হয়ে গেল। কেন? কারণ আপনি অন্ধবিশ্বাস করছেন, সিস্টেম ফর্ম করে নেই। একটা সিস্টেমের উপর আপনি বিশ্বাসটা রাখছেন, জাস্ট একটা মানে ফ্যাক্টের উপর না, জাস্ট একটা মানে অভিসন্ধির উপর, পারসেপশনের উপর। তো এইভাবে করে তো বিশ্বাস চলে না, বিশ্বাস তো খাতা কলমের বিষয়। 3 জোটের রূপরেখার কথা আমরা বলি, সেটা আমরা অসংখ্যবার বলছি, আপনার এই শোতে এসে জুলাই সনদের আগেই আমরা বলছি। এখন দেখেন অবিশ্বাসটা কিভাবে তৈরি হলো। 3টা ডকুমেন্ট নিয়ে কথা বলি, আমি ইতিমধ্যেই আলোচনাটা আমি ক্যারি ফরওয়ার্ড করছি। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আপনার এই যে 52 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্টের কথা, আপনি ডিসেন্ডিং দেন নাই, আপনি একমত ছিলেন, সচিবালয় নির্মাণও হইল, পরিচালনাও হইল, সবই ঠিক হইল, কিন্তু আপনি এটা মানলেন না। আপনি দেখেন এখানে কি বলছেন, এটা তো আপনার একদম নয়া দলিল, আপনার ম্যানিফেস্টো, এটা নিশ্চিত রূপে রতন ভাই পড়ছেন, পড়ারই কথা। সেখানে কি বলা হয়েছে দেখেন, এ সেপারেট সেক্রেটারিয়েট ফর দি জুডিশিয়ারি আন্ডার দি কন্ট্রোল অফ সুপ্রিম কোর্ট, স্পষ্ট হরফে লেখা, কোনো এই কনফিউজিং ওয়ার্ডিং না। কই সচিবালয় হওয়ার পর আপনি এই অধ্যাদেশ বাতিল করে দিলেন, বলা হইল কি এর চেয়ে ভালো কিছু করব। আচ্ছা, এর চেয়ে ভালো কিছু যদি করেন তাহলে এটা নীতি হইতে পারে কি? এটা নীতি হইতে পারে যে এটা খারাপ, কিন্তু এটা খারাপ কোন পয়েন্টে এটা যখন আমরা জিজ্ঞেস করি তখন আবার এটা খারাপ কোন পয়েন্টে তারা বলতে পারেন না। যেমন মানবাধিকার কমিশন বাতিল করা হয়েছে, সেখানে কমেন্টিং কি ছিল? সেখানে কমেন্টিংয়ে বলা হয়েছে এটা যেহেতু কোনো মন্ত্রণালয়ের অধীনে না। এখন মানবাধিকার কমিশন যদি কোনো মন্ত্রণালয়ের অধীনে, কোনো মন্ত্রীর অধীনে থাকে, তাহলে সে ভাই কাকে ধরবে আমাকে বলেন তো? যে আপনার চাচাতো ভাই আর আপনার মামাতো ভাই হচ্ছে ওসি, এই জন্য আপনার অপরাধের কোনো শাস্তি হয় না। কিরে তুই অত অপরাধ করস কেন? আরে বেটা রাখ, ওসি আমার মামাতো ভাই, কোনো সমস্যা নাই। সেম গোস টু দি আদার থিং। আপনি দেখেন এই যে এখন যে বিচারপতি নিয়োগ হবে, এই বিচারপতি আবার ধরেন এই ম্যানিফেস্টোর কথা বললাম, আবার সেম গোস টু আপনি আপনার 31 দফার 10 নম্বর দফা পড়ে দেখেন, আপনি সেক্রেটারিয়ের কথা বলছেন। এখন আপনি যেই ফরম্যাটে গেলেন, সেই ফরম্যাটটা কোন ফরম্যাটে গেলেন? এই আবার সেই আগের ফরম্যাটে গেলেন, সেই ফরম্যাটটা হাসিনার ফরম্যাটে গেলেন। আপনি যদি 116 আপনি ফলো করে দেখেন, এই 116 এখন যে আইন সেটা বাকশাল আইনের সাথে সম্পর্কিত। বাকশালে যে আইনটা ছিল এখন সেই আইনের উপর আমরা দাঁড়িয়ে আছি। এখন তাহলে বিচারপতি নিয়োগ কারা করবে?
প্রশ্ন আছে না, বিচারপতি নিয়োগ কারা করবে? ওই যে বিচারপতি নিয়োগ করবে হচ্ছে প্রধানমন্ত্রী। কিভাবে প্রধানমন্ত্রী? আসলে তো রাষ্ট্রপতি। সংবিধান কি বলে? সংবিধান বলে রাষ্ট্রপতি নিয়োগ করবে, কিন্তু আবার 58(3) কি বলে? 58(3) বলে রাষ্ট্রপতি করবে, কিন্তু কার পরামর্শ করবে ভাই? প্রধানমন্ত্রী পরামর্শ করবে। কাজে দেখেন এগুলো সাংবিধানিক কথাবার্তা, এগুলো মানে এভিডেন্ট কথাবার্তা, এগুলোর সাথে কোনো মানে মানে কোনো দ্বিমত নাই। আবার দেখেন আরেকটা বিষয়, খুবই সারপ্রাইজিং বিষয়, রতন ভাই বললেন যে ইন্টারিমের কেউ মানে সবার বিরুদ্ধে একটা এমবার্গো দেওয়া হয়েছে, কেউ পালাইতে পারবে না। এখন দুইটা প্রসঙ্গ এখানে, কেউ পালায় যাক, আমরা এটা চাই না। আপনাদের তারা যদি কোনো ভুল করে থাকে আপনারা তাদেরকে ধরেন না কেন? আপনার তো হানিমুন পিরিয়ড শেষ হয়েছে, 2 মাস হয়ে গেছে না সরকারের, 3 মাস রানিং, ইউ হ্যাভ অল দি ক্যাপাসিটিস নাও। আপনি সবগুলো মন্ত্রণালয়ে ফাংশন করতেছেন, তাহলে আপনি ধরেন, এদের দুর্বলতা থাকলে ভুল থাকলে ধরেন না কেন? ধরেন। আচ্ছা, এই অধ্যাদেশগুলো হইল, অধ্যাদেশগুলো কার মাধ্যমে হয়েছে তৎকালীন সময়? বলেন, আমাকে বলেন। দিস ইজ এ ভেরি ফানি কোশ্চেন। অধ্যাদেশগুলো হয়েছে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে, তাই না? অ্যাটর্নি জেনারেল ছাড়া তো হয় নাই। এখন অ্যাটর্নি জেনারেল এই ক্যাবিনেটে কি ধরনের দায়িত্ব পালন করছেন? আইনমন্ত্রী। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তিনি এখন আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাহলে ভাই আপনার যদি ধরতেই হয়, আগে আপনার আইনমন্ত্রীকে ধরেন, ধরে জিজ্ঞাসা করেন যে এই ধরনের অধ্যাদেশ। আমি আপনাকে আরেকটা মানে ইনপুট দিই, সেটা হচ্ছে যে এই যে অধ্যাদেশগুলো, এই যে আইন প্রণয়ন কমিটি যখন মানে গঠন করা হয়, এই আইন প্রণয়ন কমিটিতে বিএনপির লোকজনও ছিল। এটা কিন্তু ইন্টারিম তো ভাই, ইন্টারিম তো আসলে কোনো মানে পলিটিক্যাল লেগেসি থেকে আসে নাই। কাজেই তার যে কাজই করতে হয়েছে তিনি জামাত থেকে, বিএনপি থেকে লোকজন নিয়েই করতে হয়েছে তাকে, এছাড়া তো আর উপায় ছিল না। কাজে এই অধ্যাদেশের কমিটিগুলোতেও বিএনপির লোকজন ছিল। এতগুলো অধ্যাদেশ যদি সব ভুলই হয়, তাহলে আপনার ওই সময় লোকজন আপনি ইয়ে করেন নাই কেন? আপনি তখন ইনপুট দেন নাই কেন? তার মানে আপনার এই ইনপুট না দেওয়া, যদি ধরেন এই ভুল, তার মানে আপনি ইচ্ছাকৃতভাবে সরকারকে ভুল করাইছেন। এটা তো খুবই ক্রিটিক্যাল একটা ডিবেটিং এর পয়েন্টে চলে গেলেন। তার মানে আপনি সরকারের সাথে ভিট্রে করছেন, আপনি একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ করছেন, আপনি একটা পুরো রাষ্ট্রকে ভুলের মধ্যে ঢুকাইছেন ইচ্ছাকৃতভাবে। কারণ আপনি এমন তো না যে আপনি একদিনের মধ্যে সব জেনেছেন, তার মানে আপনি তখনও জানতেন, তখন জেনে শুনেই আপনি এই ধরনের কাজটা করতে দিয়েছেন। কাজেই দেখেন ভাই, মানে ভুল যদি ধরতে যাই, ওই যে আমরা একটা কথা বারবার বলি, সব ব্যাখ্যা সংবিধানের মধ্যে খুঁজেন না। সব ব্যাখ্যা যদি সংবিধানের মধ্যে খুঁজেন, তাহলে প্রধানমন্ত্রী যেদিন পালাইছে, পালানোর পর সংসদ যে ভাঙছেন, এটা কোন প্রধানমন্ত্রীর প্রশ্নে আপনি ভাঙছেন, এটা কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ হয়েছে, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। বেগম খালেদা কিভাবে মুক্তি পাইছে, রাজবন্দীরা কিভাবে মুক্তি পাইছে, কোন সংবিধানের কোন পরামর্শের ভিত্তিতে মুক্তি পাইছে, আপনি উত্তর দিতে পারবেন না। এই জন্য আমরা কিন্তু এই উত্তর খুঁজি না। সিপাহি বিপ্লবের পরের যে কার্যক্রমের জন্য যে উত্তরগুলো আমরা খুঁজি না, বিকজ আমরা ক্রাইসিসে কি ধরনের রেসপন্স করতে হবে। 106 তো সেই কথা বলছে আপনাকে, 106 সেই কথা বলছে না। আপনি কিভাবে রাষ্ট্র গঠন করছেন? আপনি ক্রাইসিস পয়েন্টে গিয়ে আপনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনি বলছেন আমাদেরকে অ্যাডভাইস করেন। ওই অ্যাডভাইসের ভিত্তিতে আপনি সংসদ গঠন করছেন। ওই অ্যাডভাইস কি আপনার ইয়ার ভিতরে আছে? এটা কি ভূতাপেক্ষ কভার করে না রে ভাই। কাজেই দেখেন, সংবিধানের ভিতরে থেকে সব প্রশ্নের উত্তর আপনি পাবেন না। কিছু কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সংবিধান থেকে খুবই ক্রিটিক্যাল একটা গন্তব্য কোথায়, মানে তারা আমি সেটা বলবো, আমি ওই জায়গাটাতে শেষ করব। যেমন আপনি খেয়াল করে দেখেন, আজকে কোর্টে একটা নতুন রিট হয়েছে। কোর্টে রিট হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে আজকে প্রশ্ন তোলা হয়েছে। এই রিট কিন্তু এর আগেও করা হয়েছিল, এবং সেইখানে আইনজীবী কারা ছিল আপনি জানেন, একদম নাম ধরে প্রোফাইল বিএনপি আইনজীবীরা করছে এটা। এখন আপনি আবার এই হাইকোর্টে রিট করছেন। দেখেন জুলাইয়ের ব্যাপারে কত শ্রদ্ধা দেখাইলেন রতন ভাই। আই রেসপেক্ট। আমি শিওরলি জানি যে রতন ভাইকে যদি এখন বলতে বলে এই রিটের বিপক্ষে, রতন ভাই অবস্থান গ্রহণ করবেন। কিন্তু যারা রিটটা করলেন, তারা কি কারণে, কোন উদ্দেশ্যে রিটটা করলেন? আপনি আপনার বাপকে অস্বীকার করতেছেন। আপনি আপনার বাপকে যদি অস্বীকার করেন, বাপ যদি অবৈধ হয়, তাহলে ওই বাপ দিয়ে যেই সন্তান জন্মগ্রহণ করলো ইলেকশনের মাধ্যমে 12 ফেব্রুয়ারি, সেই সন্তান কিভাবে বৈধ? আপনি এই প্রশ্নটা করেন না কখনো? আপনি এই প্রশ্নের উত্তর খোঁজেন না কখনো? আপনি এই প্রশ্ন কি আপনাকে নাড়া দেয় না কখনো? কখনো কি আপনি নিজের মধ্যে নিজের বিবেকের কাছে এই প্রশ্ন জিজ্ঞেস করেন না? তাহলে কেন ভাই এই রিটগুলো করতে চান? আমি জানি না কারা করছে, বাট খুঁজে দেখলে হয়তো বাইরে হবে কারাই করছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য? কাজেই দেখেন, এই রাজনৈতিক উদ্দেশ্যে আমি একটা ব্যাপার আপনাকে বলি, দেখেন আমরা বারবার একটা কথা বলছি, বিএনপিকে জুলাই থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। আমরা রাজপথে ছিলাম, তো আমরা তো বিএনপির স্যাক্রিফাইসগুলো দেখছি। শুধু জুলাইকে কেন্দ্র করে তো বিএনপির স্যাক্রিফাইস তৈরি হয় নাই, তার তো একটা পলিটিক্যাল লেগেসি আছে। কাজেই দেখেন, কেন যেন তারা নিজেদেরকে জুলাই থেকে আলাদা করে নিতে চাইতেছে, কেন যেন। আপনি দেখেন রতন ভাই সংসদে ছিল, রতন ভাই বললেন যে 24-কে অনেকে একক কৃতিত্ব নিতে চায়। না, কি একক কৃতিত্ব নিচ্ছে? আমি এখন কি বললাম? আপনি দেখেন, আপনি নাহিদ ইসলামের যে 32-34 মিনিটের বক্তব্য আপনি শুনে দেখেন, তিনি কি বলছে। ইভেনচুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তৎকালীন যে রাজনৈতিক পজিশন, যেই পজিশনের ব্যাপারে আমরা টক শোতে আমরা সবসময় কিন্তু এই কথাটা বলছি, যে ওই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাইসা বলতো যে আন্দোলন আমরা করতেছি, এই আন্দোলন আমরা করতেছি। তো আওয়ামী লীগ যেই ফরম্যাটে এই আন্দোলনকে নচ্ছদ করতে চাইতেছিল, সেটা তো প্রুফ হয়ে যেত। কাজেই তো একটা স্ট্র্যাটেজিক পজিশন ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এই কথাটা কে বলছে ভাই সংসদে?
নাহিদ ইসলাম তো বলছে, বলে নাই? এবং রিকগনিশনটা আপনি খেয়াল করে দেখেন, নাহিদ ইসলাম শুধুমাত্র জুলাই রিকগনিশন না, তিনি এই কথাটা বলছেন যে জুলাই আমরা কাঁধে কাঁধ রেখে আমরা লড়াই করছি, এবং বিগত সময় বিগত 16 বছরের যে ত্যাগ তিতিক্ষা এই কথাগুলো বলছে। এখন নাহিদ ইসলাম এটা না বললে এটা কি থাকতো না? এটা কি নাজায়েজ হতে পারে? নাহিদ ইসলাম বলছে বলে এটা কি আলাদা স্তর পাইছেন? না, আমরা এই কথাটা বলার মাধ্যমে এই কথাটা, যেমন আপনি দেখবেন আমাদেরকে মুক্তিযুদ্ধের মুখোমুখি করানো হয় না সবসময়, আপনি আমাকে দেখাইতে পারবেন, আমি আপনাকে এখানে দাঁড়াইয়া চ্যালেঞ্জ করলাম, আপনি আমাকে দেখাইতে পারবেন কোথাও কোনো জায়গায় কোনো পয়েন্টে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পজিশন নিচ্ছি না? পজিশন নেই। আমরা বলছি 72-এর সংবিধান নিয়ে এখন এই সংসদেই আলোচনা হয়েছে। 72-এর সংবিধানের রচনা এবং 72-এর সংবিধানের সাথে 71-এর যে চেতনা, যে চেতনা শব্দ নিয়ে আমরা এতদিন রাজনীতি দেখছি, 72-এর সংবিধানের সাথে 71-এর যে পার্থক্য, 71-এর যে স্পিরিটকে ধারণ করতে না পারা, 70 অনুচ্ছেদ আর 142, সেটা তো আমরা বলছি। সেটা কি আমরা আমাদের জন্য বলতেছি ভাই এই সংবিধানটা যদি পরিবর্তন হয় বা এই সংবিধান যদি সংস্কার হয়, এই সংবিধানের ধারা উপধারাগুলো যেগুলো আমরা এই বিগত 16-17 মাসের আলোচনা আমরা বলছি, এই একটা ধারাও কি এনসিপিকে সার্ভ করে? একটা ধারাও এনসিপিকে সার্ভ করে? আমি আপনাকে বলতেছি বারবার, তো আপনি দেখান কোনো ধারা আমার জন্য। বিচারপতি যদি একটা নিরপেক্ষ জায়গা থেকে আসে, ইলেকশন কমিশন যদি একটা নিরপেক্ষ জায়গা থেকে আসে, দুর্নীতি দমন কমিশন যদি একটা নিরপেক্ষ জায়গা থেকে আসে, তাহলে তো এটা আপনার জন্য লাভ, সমস্যা নাই তো। আপনি এই যে নিরপেক্ষ প্রতিষ্ঠানের জন্য আপনি দেখেন রিজভী ভাইয়ের যখন বেগম খালেদা জিয়ার সাজা হয়, তখন এই নিরপেক্ষ মানবাধিকার কমিশনের যে নিরপেক্ষ নিয়োগ নিয়ে তিনি কথা বলছেন। এখন আপনি জানেন আপনি কিভাবে নিয়োগ হয়? এটা আমি আপনাকে বলি, এই নিয়োগটা বর্তমান যে আইনটা আছে বাতিল করার পর, অধ্যাদেশে বাতিল করার পর নিয়োগ হবে কি দিয়ে? সংসদের স্পিকার থাকবে, আইনমন্ত্রী থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, মন্ত্রী পরিষদ সচিব থাকবে এবং স্পিকার মনোনীত তাদের 2জন এমপি থাকবে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, একই দলের একটা কমপ্লিট এক দল থেকে তাহলে আপনি বিরোধী দলের, আপনি না বললেন সংসদে আপনি চান আলোচনার দরজা খোলা রাখতে, ইয়েস উই আর ওয়েলকামিং ইউ, বাট আপনি যদি এই ধরনের আইন পাস করেন যেখানে কোনো ধরনের ব্যালেন্সিং পজিশন নাই, ভাই আপনি আমরা সবাই ভাই, 5 ভাই মিলে আমি যাকে নিয়োগ দিব সে আমার চাচাতো ভাই হবে। 5 ভাই মিলে আমি যাকে নিয়োগ দিব সে তো আমার চাচাতো ভাই হবে। আর চাচাতো ভাই কখনো আমার পজিশনের বিরুদ্ধে যাবে না। তো এটা বুঝতে হইলে সায়েন্স লাগে না, কমার্স লাগে না, সংবিধান লাগে না, জুলাই সনদ লাগে না, 31 দফা লাগে না, রেফারেন্ডাম লাগে না, এই ম্যানিফেস্টো লাগে না। এই ন্যূনতম যে পলিটিক্যাল নলেজ, এই নলেজ এখন আমাদের রাস্তাঘাটে যারা শ্রম দিয়ে রিক্সা চালায়, আলহামদুলিল্লাহ ওই রিক্সাওয়ালাদেরও আছে। রিক্সাওয়ালারা আমাদেরকে বলে যে ভাই আপনারা করতেছেন কি? আপনি গন্তব্যের কথা জিজ্ঞেস করছেন না? গন্তব্য নিয়ে আমাদের রক্তক্ষরণ হয়। আমরা এই বিএনপিকে এইভাবে দেখতে চাই না। আর বিএনপি ওই পথে হাঁটতেছে, আমরা এটাও বলতে চাই না, তবে বিএনপি ওই পথে হাঁটার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতেছে, এটা বলতে চাই। এবং ওই পথে আমাদের উপর দিয়ে কিন্তু হাইটা যাইতে হবে, আপনাদেরকে, আপনাদের সন্তানদের উপর দিয়ে হাইটা যাইতে হবে। এবং বারংবার আমরা যখন আপনাকে প্রিভিয়াস হিস্ট্রি রিকল করায় দিব, বিভিন্ন সময় আমরা যে ক্রাইসিসগুলো হয়েছে এইগুলো যখন আমরা আপনাকে স্মরণ করা দেওয়ার চেষ্টা করব, কিন্তু ওই দরজাটা যখন খুলবে না, তখন তো আমার হতাশ হয়ে আসলে অন্য দরজায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কাজে ওই ক্রাইসিস পয়েন্টটা আসলে ডেভেলপ হয়েছে। আর বাকি যে কথাগুলো যেটা বলেছেন, দেখেন এই সরকারের উপর কি আমরা আস্থা রাখছি না? আমরা তো আস্থা রাখছি। খেয়াল করে দেখেন বিরোধী দলের পক্ষ থেকেই কিন্তু এই যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটে কোনো রকম নোংরা রাজনীতি কিন্তু করা হয়নি, কোথাও না, কোনো পয়েন্টে না। এবং দেখেন আমি আপনারই টক শোতে আমার মনে আছে, আমি এসে এই আলোচনাটা তো অনেক পরে এসছে সংসদে যে একটা যৌথ কমিটি করা হোক, কিন্তু আপনার এই টক শোতে কিন্তু আমি এসে এই কমেন্ট করে গেছি যে দেখেন এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। আমি এসে বলতে পারতাম আপনি এটা পারতেছেন না, আপনি এটা পারতেছেন না, আপনি এটা পারতেছেন না, আপনার ভুল। আমরা কিন্তু এই রাজনীতিটা করতে চাই না। আমরা বরং বলেছি কি, আমরা বলেছি এই যুদ্ধ তো তারেক রহমান ডেকে আনেন নাই। তিনি কি ফোন করে আহমেদিনেজাদকে বলছেন, সুপ্রিম লিডারকে বলছেন, ট্রাম্পকে বলছেন তোমরা যুদ্ধ করো, আমার দেশের মানুষ কষ্ট পাক? এই কাজটা তিনি করেন নাই। কাজেই দেখেন একটা চাপিয়ে দেওয়া ক্রাইসিস, এই চাপিয়ে দেওয়া ক্রাইসিস আমরা তো আমাদের জায়গা থেকে উদার থাকতে চেয়েছি। আমরা বলেছি যে ঠিক আছে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস হিসাবে ডিল করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা বলেন, আমাদের কোন ধরনের সহযোগিতা লাগবে, উই আর উইথ ইউ। কাজেই ওই পয়েন্টে আমাদের কোনো দ্বিমতে, আমরা সরকারকে সর্বোচ্চ রকম সহযোগিতা করতে চাই, তারা যে ধরনের সহযোগিতা চায় উই আর দেয়ার। কিন্তু দেখেন আপনি যখন অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবেন, আপনি যখন পুরো একটা অন্তহীন প্রতারণার দলিল বানাই দিবেন জুলাই সনদের মধ্যে, মানে সিভিয়ার একটা ডকুমেন্টকে, যেই ডকুমেন্ট কিনা আপনি নিজে 9 মাস আলোচনা করে তৈরি করছেন, এবং আপনার নিশ্চয়ই এই সবগুলো কন্টেন্ট এভিডেন্ট আছে। আপনি ইউটিউবে যান, তারিখ ধরে আলোচনা করেন, আমি আপনাকে একটা নির্দিষ্ট তারিখ নিয়ে কথা বলতে পারি। 5 অক্টোবর একটা খুবই সিগনিফিক্যান্ট আলোচনা আছে, সেখানে সালাউদ্দিন ভাই দেখেন কী ধরনের ডিবেট করছেন, এবং খুবই সিগনিফিক্যান্ট ডিবেট। সব ধরনের ডিবেটে তিনি এটাই বলছেন যে না, উই ডু নট হ্যাভ এনি ওয়ে, কোনো আমাদের রাস্তা নাই। দেখেন আলোচনাটা কোন জায়গা থেকে এই জায়গাটা ড্রাইভ করলো, আলোচনাটা হচ্ছে প্রক্রিয়াগতভাবে আমরা এটাকে সলভ রাখবো নাকি আনসলভ রাখবো। তখন কিন্তু এই প্রস্তাবনাটা আসলো যে লেটস গো ফর রেফারেন্ডাম। এটা কিন্তু অযথায় আসে নাই। যখন আমরা দেখলাম যে এটা তো একটা আইনি ভিত্তি দেওয়া দরকার জুলাই সনদকে প্রসঙ্গটা দেখেন, আইনি ভিত্তির প্রসঙ্গ কিন্তু গণভোট হয়েছে, কিন্তু সেটাই আপনি এসে আপনি পরবর্তী সময় বলে নিলেন আইনি ভিত্তি নাই।
অথচ ওই সময় যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কিভাবে করলে ভালো হয়, তখন আপনাদের পক্ষ থেকে প্রস্তাবনাটা আসছিল লেটস গো ফর রেফারেন্ডাম, আমরা গণভোট করি এবং সংবিধানে গণভোট করা যাবে না এই প্রশ্নে, এটার তো কোনো দিক নির্দেশনা নাই, কাজে আমরা করতে পারবো। রাষ্ট্রে এরকম অসংখ্য প্রশ্ন উদিত হইতে পারে, রাষ্ট্রে অনেক ক্রাইসিস ইস্যুতে আপনি ধরেন কোন একটা পররাষ্ট্র ইস্যু নিয়ে আপনি যেমন ব্রেক্সিট হয়েছে না, ব্রেক্সিটের উপর গণভোট হয়েছে না, কাজে দেখেন দেয়ার আর সো মেনি এক্সাম্পলস। এই যে ইরান নিয়ে আজকে আমরা এত আলোচনা করি, দেখেন ইরান যখন 79-তে বিপ্লব হইল, 79-তে বিপ্লব হওয়ার পর 2 বছরের মধ্যে তারা 3টা রেফারেন্ডাম করছে। আয়াতুল্লাহ খোমেনি নেত্রী 3টা রেফারেন্ডাম করছে। প্রথম রেফারেন্ডামে কি প্রশ্ন ছিল, এবং দেখেন প্রশ্ন নিয়ে অনেক আলোচনা হয় না, যে প্রশ্ন জটিল, প্রশ্ন বুঝে নাই, এক প্রশ্নের 4টা উত্তর, একটা প্রশ্নের 8টা উত্তর। দেখেন গণভোট, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম ব্রেক্সিটের কোশ্চেন কি ছিল, আইদার ইয়েস অর নট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গণভোট করলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণভোটের প্রশ্ন কি ছিল, যে আমাদের যে মূলনীতি আমরা গ্রহণ করেছি এই মূলনীতির সাথে একমত কিনা। ওই প্রশ্নে কি মূলনীতিগুলো 21 দফা উল্লেখ করা ছিল? 21 দফা না 19 দফা? 19 দফা কি উল্লেখ ছিল? ছিল না তো। এখন আমরা কি জিয়াউর রহমানের গণভোটকে প্রশ্নবিদ্ধ করব যে আপনি 19 দফা দেন নাই কি লেখা, ওই সময় লোকজন বুঝে নাই, না বুঝা ভোট দিছে? এটা কি বলার সুযোগ আছে? সুযোগ নাই তো। গণভোটের প্রশ্ন সবসময় ছোট হয়, সবসময় ইয়েস নোর উপরে হয়। এবং আপনি দেখেন এই যে ইরানের কথা বলছিলাম, ইরানের গণভোটের প্রশ্ন কি ছিল? প্রথম তুমি এখানে ইসলামী বিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লবের পরে তুমি কি ইসলামী শরিয়া আইন চাও কি চাও না? প্রশ্ন উত্তর সিম্পল, মোর দ্যান 99% সেখানে তাদের ভোট দিছে। তারপর প্রশ্ন ছিল কনস্টিটিউশন চাও কি চাও না? তারপরে তৃতীয় গণভোট, তাদের যে এখন রাষ্ট্র সিস্টেম যেটা, এটা কিন্তু রেফারেন্ডামের মাধ্যমে ভ্যালিডেট। তারা এই যে বেলায়েতে ফকির যে সিস্টেম দ্বারা তারা পরিচালিত, দ্যাট মিনস তাদের একটা সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকবে, তারপরে লেয়ার তাদের আইআরজিসি আলাদা একটা ফরম্যাটে চলবে, রেগুলার সেনাবাহিনী রেগুলার পুলিশ আরেকটা ফরম্যাটে চলবে, এক্সিকিউটিভ লেজিসলেটিভ বডি আলাদা থাকবে। এই যে প্রসেস, এই প্রসেসের রেফারেন্ডাম দিয়ে তারা ভ্যালিডেট করছে। এখন এই রেফারেন্ডাম কিভাবে হইলো ভাই, কিভাবে হইলো রেফারেন্ডাম? প্রশ্ন কি ছিল আপনি দেখেন না, এভিডেন্স তো আমাদের কাছ থেকে নেওয়া দরকার নেই। আমাদেরকে আমরা কথা বললেই, যেমন গতকালকে একটা শ্রোতে আমাকে খুবই বাজেভাবে বলা হলো, এই বাচ্চা পোলা তোমরা বুঝো কি? দেখেন আমরা আসলেই কম বুঝি, আমরা আসলেই কম বুঝি, আমাদের জানাশোনা কম, আমাদের পড়াশোনা কম, আমাদের এক্সপিরিয়েন্স কম। ভাই এটা তো আমরা অ্যাডমিট করি, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই ছোট বাচ্চাদের পাশে পেছনে কি আপনারা, ব্যানারের পেছনে কি আপনারা দাঁড়ান নাই? এই ছোট নাহিদদের মতন ছোট ছেলে মেয়েরা যাদের বয়স কম, তারা কি বুক চেতিয়ে দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি উত্থাপন করে নাই? দেখেন আপনি খেয়াল করে দিই, আপনি যে এক দফার ঘোষণার কথা বলি, 3 আগস্ট শহীদ মিনারে দাঁড়ায়া দেখেন, সেই দিন কিন্তু নাহিদ ইসলাম খালেদা জিয়াকে বলে নাই। আপনি শুনে দেখেন রেকর্ডটা, সেই দিন আমাদের এক দফা দাবি তো ছিল, কিন্তু বক্তব্যে বারবার রাজবন্দীদের মুক্তির কথা উঠে আসছে, সেই সময় তৎকালীন সময় সবচেয়ে বড় রাজবন্দী কে ছিল আপনি আমাকে বলেন? বেগম খালেদা জিয়া ছিলেন। বেগম খালেদা জিয়াকে তো আমরা বলি নাই যে না এই কথা বললে আমাদের জাত যাবে, এই কথা বললে আমাদেরকে ধরে নিয়ে যাবে, এই কথা বললে আন্দোলনকে কালার দেওয়া হবে, আমরা বলি নাই সেই কথা। এবং বিপ্লব সংগঠিত হয়ে যাওয়ার পর প্রথম যে দাবি আমরা উত্থাপন করছি, প্রথম দাবি আমরা বলছি সংসদ ভাঙেন এবং বেগম খালেদা জিয়াকে সসম্মানে আপনি এই কারাগার থেকে মুক্তি দেন। বেগম খালেদা জিয়ার রাজনীতি তো আমরা কোনোদিন করিনি, করছি? আমরা কি শহীদ রাষ্ট্রপতির স্লোগান কোনোদিন দিছিলাম? আমরা তো দেই নাই। কিন্তু এই মায়াটা আমাদের কই থেকে এসছে বলেন তো? এই মায়াটা এসছে তার ত্যাগকে আমরা স্বীকার করেছি, তার স্যাক্রিফাইস গুলোকে আমরা স্বচক্ষে দেখেছি, তার ছেলে হারানোর যে কষ্ট, তার যে ছেলেকে একটা ছেলেকে রীতিমতন পিটায় বিদেশ পাঠায় দেওয়া হইলো। আমরা মুসলিকা নিয়ে কিন্তু ফান করি না, কারণ আমরা জানিও ক্রিটিক্যাল মোমেন্টটা কেমন ছিল। আমরা ওইটা নিয়ে কোনোদিন আমরা রাজনীতি করতে যাইনি। কিন্তু দেখেন আপনারা যখন আমাদেরকে তাচ্ছিল্যতা করেন, আপনারই সত্যি অসংখ্যবার শেষ করতে চাই, আসেন কাঁধে কাঁধ মিলাই, আমরা ছোট, আমাদের স্পিরিটকে কাজে লাগান, ইটস ওকে। আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদেরকে দেন না।